আয়ের সাথে সঙ্গতি রেখে নগরবাসীর আবাসন বড় সমস্যা। ওর মানসিক বিকাশে সুস্থ পরিবেশ প্রয়োজন। আয়ের মহানগরের একখণ্ড জমি সোনার চেয়েও দামি। অতীতের ভুলে আফসোস কেন, হাত মেলান। কি আপনি? সহজ কিস্তি বিনিয়োগে আমি সবার বিশ্বস্ত বন্ধু, মোহাম্মদী হাউজিং। নগরীর বুকে একখণ্ড জমির জন্য সত্যি মোহাম্মদী হাউজিং আপনার আমার বিশ্বস্ত বন্ধু। সুলভে মাথা গুজার ঠাঁই মোহাম্মদী হাউজিং লিমিটেড। যান্ত্রিক গোলযোগ আর ঘনবসতি পরিবেশ ছাড়িয়ে মাদানীনগর প্রকল্প। শান্ত জীবনে স্বাচ্ছন্দ্যময় গতি আপনার জন্য। নারায়ণগঞ্জ অথবা রাজধানীর প্রাণকেন্দ্র, মাত্র 15 মিনিটের দূরত্ব। এই বাড়তি সুবিধে মানেই একটি বাড়ির মালিক হয়ে দুটি নগরীকে আপন করে ভাবার অপূর্ব সুযোগ। আপনার স্বপ্নের জীবনে কোলাহল মুক্ত ঠিকানা মাদানীনগর, মোহাম্মদী হাউজিং লিমিটেড। সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সংলাপ অনুষ্ঠানটি দেখার জন্য। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় অর্থনীতিতে রাজনীতির প্রভাব। এই বিষয়টি নিয়ে আমরা মুখোমুখি হয়েছি বাংলাদেশের 4টি প্রধান রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে। একটি দেশের অর্থনীতিকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে হলে রাজনৈতিক ঐক্যমত্যের কোনো বিকল্প নেই। আর এ কারণেই আমরা আজকের অনুষ্ঠানে ভিন্ন 4টি দলের মতামতকে আপনাদের সামনে পেশ করার জন্য রাজনীতিবিদদেরকে হাজির করেছি। রাজনীতি প্রভাব অর্থনীতিতে আমি মনে করি না। আমি মনে করি রাজনীতির যেটা মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফলতায় নিহিত থাকে অর্থনীতি কর্মকাণ্ডের ভিতরে। একটি রাজনৈতিক দল যখন রাজনীতি করে তাদের মূল লক্ষ্য থাকে কি? তাদের মূল লক্ষ্য থাকে কতগুলি কর্মসূচি। যেই কর্মসূচির ভিত্তি হলো দেশের এবং দেশের মানুষের উন্নতি সাধন করা। এই উন্নতি সাধন সম্ভব নয় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বা প্রক্রিয়াকে বাদ দিয়ে। সুতরাং আজকে আমি যখন রাজনীতি করি, আমি চাবো আমার দেশের ডেভেলপমেন্ট, আমি চাবো আমার দেশের মানুষের প্রবৃদ্ধির হার বৃদ্ধি পাক, দৈনন্দিন জীবন সুখী সমৃদ্ধশালী হোক, অন্ন বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থানের নিশ্চয়তা বিধান হোক। এই প্রত্যেকটি জিনিসের সাথেই অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত, অর্থনীতি জড়িত। সুতরাং আমি মনে করি রাজনীতির প্রভাব অর্থনীতিতে নয়, বরং অর্থনৈতিক কর্মসূচি রাজনৈতিক রাজনীতির উপরে বিস্তার করে, প্রভাব বিস্তার করে। এবং যার যত অর্থনৈতিক কর্মসূচি ভালো থাকবে, সাধারণ মানুষের কল্যাণের ক্ষেত্রে যেই কর্মসূচিগুলি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সেই রাজনীতি মানুষ গ্রহণ করবে। আজকে আমরা উন্নয়নশীল দেশ, আমাদের দেশের উন্নতি বিধান করতে হলে এখানে অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন ধারণা থাকা উচিত। সেই লক্ষ্যে আজকে আমাদের দেশের উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে গেলে এখানে অবশ্যই রাজনৈতিক কর্মসূচিও এর পরিপূরক। আজকে হ্যাঁ, হরতাল রাজনৈতিক কর্মসূচি যখন হয় তখন স্বাভাবিকভাবেই অর্থনীতির উপরে একটি প্রভাব পড়ে। যে প্রভাবটা অর্থনৈতিক ক্ষেত্রে একটা মন্দাত্মার সৃষ্টি হয় এবং একটি খারাপ হয় আর কি। এবং এর ফলে হরতাল বা বিশৃঙ্খলা বা আইন শৃঙ্খলার অবনতি, এগুলি অবশ্যই অর্থনৈতিক ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। একটি দেশের উন্নয়নের পূর্বশর্ত কতগুলি যেগুলি আছে, সেগুলির ভিতরে শৃঙ্খলা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বা যোগাযোগ ব্যবস্থা ভালো বা এই ধরনের কিছু জিনিস থাকে যেগুলো উন্নয়নের পূর্ব শর্ত এবং এগুলি অর্থনৈতিক কর্মকাণ্ডকে সহায়তা করে, সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। আমরা যেমন, আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সদস্য, আমাদের নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব
যে দীর্ঘ সংগ্রাম করেছিলেন পাকিস্তানিদের বিরুদ্ধে এবং সর্বশেষে যে মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হলো, তার কারণ কি? তার মূল কারণ কিন্তু অর্থনৈতিক বৈষম্য। রাজনীতির চেয়েও সেখানে অর্থনৈতিক বৈষম্যই মানুষকে নাড়া দিয়েছিল বেশি এবং মানুষকে ঐক্যবদ্ধ করেছিল জাতির জনকের পিছে। এই যে শোষণের হাত থেকে বাঁচবার জন্য, বৈষম্যের হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই ছিল সেদিন জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, জাতীয়তাবাদের চেতনা। সেই চেতনার মূল জিনিস কিন্তু ছিল অর্থনীতি। সুতরাং রাজনীতি বলেন, সমাজনীতি বলেন, যাই বলেন, সংস্কৃতি বলেন, প্রত্যেকটার পিছনে অর্থনৈতিক একটা বিরাট প্রভাব বিস্তার করে থাকে। সুতরাং আমি বলতে চাই, আজকে আমাদের দেশের যে অবস্থা বিরাজ করছে, আমাদের দেশে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে, কিন্তু এই প্রাকৃতিক সম্পদগুলি যদি আরোহণ করতে হয় এবং এই সম্পদগুলিকে কাজে লাগিয়ে যদি মানুষের উন্নয়নের কাজে লাগানো সম্ভবপর করতে হয় বা দেশের সমৃদ্ধিশালী করার জন্য এগুলি অনেক কাজে লাগানো যায়, এবং সেখানে আমাদের যেহেতু আমরা গরিব দেশ, আমাদের তেমন সম্পদ নয় এগুলো আরোহণ করবার মতো, বিদেশি বিনিয়োগ প্রয়োজন। সেই বিদেশি বিনিয়োগদের যদি দৃষ্টি আকর্ষণ করতে হয়, সেখানে অবশ্যই রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, এবং সেই রাজনৈতিক স্থিতিশীলতা থাকলেই এখানে বিদেশি বিনিয়োগ আসবে, অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে, এবং আমরা এই সমস্ত প্রাকৃতিক সম্পদ আরোহণের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে সমৃদ্ধশালী জাতি হিসাবে, দেশ হিসাবে গড়ে তুলতে সক্ষম হব। সেই ক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি নির্দিষ্ট লক্ষ্য এবং কর্মসূচি থাকা উচিত। সেই লক্ষ্য এবং কর্মসূচি অবশ্যই শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ক্ষমতায় যাওয়ার পর দেশের এবং দেশের মানুষের মঙ্গল কিভাবে হবে, দেশের উন্নয়ন প্রক্রিয়া কিভাবে চালু হবে, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড কিভাবে হবে, এগুলিকে সামনে রেখে কর্মসূচিগুলি নিরূপণ করা উচিত। এবং আজকে সবাই মনে রাখা উচিত, আমি যদি অহেতুক হরতাল ডেকে মানুষকে বিপদগামী করি এবং দেশের সর্বনাশ করি, এটা যদি ভবিষ্যতে যারা করবেন, তারা যখন ভবিষ্যতে ক্ষমতা যাবেন, এটার এফেক্ট কিন্তু তাদের উপরেও পড়বে। তাই আমি মনে করি রাজনীতি এবং অর্থনীতি দুটা সম্পূরক, একে অপরের পরিপূরক এবং দুটি অভিন্ন। আজকে রাজনৈতিক প্রভাব অর্থনীতির উপরে পড়ে, যদি রাজনীতি সঠিকভাবে পরিচালিত না হয়, তাহলে সেটার, যেমন আমি বললাম যে হরতাল, সন্ত্রাস, এগুলি রাজনীতি না, এগুলি আজকে রাজনীতির নামে চালানো হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে এগুলি কোনো রাজনৈতিক কর্মপন্থা হতে পারে না। রাজনীতির একটা দিকদর্শন থাকবে, একটা লক্ষ্য থাকবে, সেই লক্ষ্য এবং দিকদর্শন অবশ্যই দেশের সাধারণ মানুষের এবং দেশের কল্যাণকর দিক নির্দেশনা থাকতে হবে। এবং সেদিক থেকে আমি মনে করি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ অত্যন্ত স্বচ্ছ এবং পরিষ্কার দিক নির্দেশনা নিয়ে বর্তমান আমাদের নেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি, এবং সেখানে আজকে গ্রামকে আমরা উন্নয়নের কেন্দ্রবিন্দু হিসাবে ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং সেখানে বয়স্ক ভাতা দেওয়া, বিধবাদের ভাতা দেওয়া, স্বামী পরিত্যক্ত নারীদের এবং অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি গড়ে তোলবার জন্য অনেক সুযোগ সুবিধা বর্তমান বাজেটে দেওয়া ঘোষণা করা হয়েছে। এবং যাতে করে, যেহেতু আমাদের কৃষিভিত্তিক দেশ, সুতরাং কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার মধ্য দিয়ে এবং সেখানে গ্রাম ভিত্তিক অর্থনীতি গড়ে ওঠার সম্ভাবনা থাকবে, এবং এই গ্রাম ভিত্তিক অর্থনীতি গড়ে ওঠার মধ্য দিয়ে আমরা মনে করি অতি অল্প সময়ের ভিতরে আমরা আমাদের অর্থনৈতিক বুনিয়াদটা অত্যন্ত শক্তিশালী হবে এবং একটি শক্তিশালী জাতি হিসাবে আমরা সুপ্রতিষ্ঠিত হতে সক্ষম হব। কোন দেশের রাজনীতি কিরকম হবে সেটা মূলত অর্থনীতি নির্ধারণ করে। যেমন মনে করুন, কোন দেশ যদি মনে করে তার দেশে সমাজতন্ত্র কায়েম করবে, তাহলে তাকে রাজনীতিতেও রেজিমেন্টেশন করতে হবে। আবার যদি কোনো দেশ মনে করে তার দেশে মিক্সড ইকোনমি চালু করবে, তাইলে রেজিমেন্টেশনের পাশাপাশি গণতান্ত্রিক অধিকারও দিতে হবে। আবার কোনো দেশ যদি মনে করে ওয়েলফেয়ার ইকোনমি করবে, তাহলে বড় লোককে একটু বেশি ট্যাক্স করে গরিবকে তার সুযোগ সুবিধা দিতে হবে। আবার যেমন মনে করেন এখন মুক্তবাজার অর্থনীতি প্রচলিত হয়েছে, মুক্তবাজার অর্থনীতি চালু করতে হলে সরকারের নিয়ন্ত্রণ আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসতে হবে, বাজারকে উন্মুক্ত করতে হবে এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে এবং সর্বস্তরে গণতন্ত্র কায়েম করতে হবে।
একমাত্র গণতান্ত্রিক পরিবেশেই এবং সরকারের নিয়ন্ত্রণ মুক্ত অবস্থাতেই মুক্তবাজার অর্থনীতি ভালোভাবে চলতে পারে। তাই আমরা দেখি যে কোন দেশের রাজনীতি কি হবে এটা মূলত অর্থনীতি ডিসাইড করে। আয়ের সাথে সঙ্গতি রেখে নগরবাসীর আবাসন বড় সমস্যা। ওর মানসিক বিকাশে সুস্থ পরিবেশ প্রয়োজন। আয়ের মহানগরের একখণ্ড জমি সোনার চেয়েও দাম। অতীতের ভুলে আফসোস কেন, হাত মেলান। কি আপনি? সহজ কিস্তির বিনিয়োগে আমি সবার বিশ্বস্ত বন্ধু, মোহাম্মদী হাউজিং। নগরীর বুকে একখণ্ড জমির জন্য সত্যি মোহাম্মদী হাউজিং আপনার আমার বিশ্বস্ত বন্ধু। সুলভে মাথা গুজার ঠাঁই মোহাম্মদী হাউজিং লিমিটেড। যান্ত্রিক গোলযোগ আর ঘনবসতি পরিবেশ ছাড়িয়ে মাদানীনগর প্রকল্প। শান্ত জীবনে স্বাচ্ছন্দ্যময় গতি আপনার জন্য। নারায়ণগঞ্জ অথবা রাজধানীর প্রাণকেন্দ্র, মাত্র 15 মিনিটের দূরত্ব। এই বাড়তি সুবিধা মানেই একটি বাড়ির মালিক হয়ে দুটি নগরীকে আপন করে ভাবার অপূর্ব সুযোগ। আপনার স্বপ্নের জীবনে কোলাহল মুক্ত ঠিকানা মাদানীনগর, মোহাম্মদী হাউজিং লিমিটেড। আমরা এখন কথা বলছি জাতীয় পার্টির মহাসচিব ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যোগাযোগ মন্ত্রী জনাব আনোয়ার হোসেন মঞ্জুর সঙ্গে। তার কাছে আমরা জানতে চেয়েছি অর্থনীতিতে রাজনীতি কিরকম প্রভাব ফেলে। প্রশ্নটা খুব সুন্দর। রাজনীতিতে অর্থনীতির প্রভাব আর অর্থনীতিতে রাজনীতির প্রভাব, বিষয়টা হলো যে রাজনীতিবিদরাই নির্ধারণ করবে কি ধরনের অর্থনীতি তার দেশের মানুষের জন্য, তার দেশের জন্য করা বা বাস্তবায়ন করা সম্ভব বা উচিত। এটা একে অপরের সম্পূরক। তার কারণ হলো যদি অর্থনীতি না থাকে তাহলে রাজনীতি স্থিতিশীল হয় না। আবার রাজনীতি দিক নির্দেশনা ব্যতি রেখে, রাজনীতি সিদ্ধান্ত ব্যতি রেখে, রাজনৈতিক দূরদর্শিতা ব্যতি রেখে অর্থনীতি গড়ে উঠতে পারে না। এবং যদি রাজনীতি তার দূরদর্শিতা হারায়, রাজনীতি তার প্রজ্ঞা হারায়, রাজনীতি তাদের বলিষ্ঠতা হারায় এবং রাজনীতি যদি সঠিক সিদ্ধান্তে ব্যর্থ হয়, তাহলে যেমন অর্থনীতি গড়ে উঠতে পারে না, ঠিক তেমনি অর্থনীতি যদি গড়ে না ওঠে, যদি মানুষ দরিদ্র থেকে দরিদ্রতর হতে থাকে, যদি সর্বক্ষেত্রে অর্থনীতির বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যদি অর্থনীতিতে শুধু ভর্তুকি দিয়ে উন্নয়নমূলক কাজ সেখানে করা সম্ভব না হয়, অর্থাৎ দেশের মানুষের অর্থ সামাজিক উন্নয়নের ব্যবস্থা করা না হয়, তাহলে সেখানে আবার স্থিতিশীল রাজনীতিও গড়ে উঠতে পারে না, সেখানেও আবার গণতান্ত্রিক রাজনীতি গড়ে উঠতে পারে না, সেখানেও আবার মানুষের অধিকার ভিত্তিক রাজনীতি গড়ে উঠতে পারে না। তাই কোনটাকে খাটো করে দেখার কোনো অবকাশ নাই। অবশ্যই রাজনীতি এখানে পথ নির্দেশকের ভূমিকা পালন করে। কৃষক ক্ষমতাসীন রাজনৈতিক দলের সমর্থক
এবং সহায়ক না হওয়ার কারণে তারা যদি হয়রানির শিকার হয় এবং সরকারি আনুকূল্য থেকে বঞ্চিত হয়, তাহলে অর্থনীতির উন্নতি অগ্রগতি ব্যাহত হতে বাধ্য। পক্ষান্তরে এমনও দেখা যায় ক্ষমতাসীন দলের রাজনীতিকে ক্ষমতায় আসার সময়ে যারা মোটা অঙ্কের চাঁদা দেয় এবং ভবিষ্যতেও ক্ষমতাসীন দলের সহায়ক ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ, ব্যবসা বাণিজ্যের শিল্প কারখানার ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা ছাড়াও তারা মোটা অঙ্কের ব্যাংক ঋণ সহ বিভিন্ন রকমের সহায়তা পায় এবং পরবর্তী পর্যায়ে ঋণ খেলাপি তালিকাভুক্ত হওয়ার পর সরকারের আনুকূল্যে ঋণ পরিশোধ থেকে বেঁচে যাওয়ার সুযোগ পায়। এই কালচার দলীয় রাজনৈতিক সংকীর্ণতার দোষে দুষ্ট একটি মারাত্মক ব্যাধি, যেটা আমাদের অর্থনীতির উন্নতি অগ্রগতিকে ব্যাহত করে চলছে। দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে এই কালচার বন্ধ হওয়া দরকার। রাজনীতি, সংসদীয় রাজনীতিতে দলীয় রাজনীতি অবশ্যই থাকবে, কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নটি যেমন দলীয় স্বার্থের ঊর্ধ্বে, তেমনি দেশের উন্নতি অগ্রগতিকেও, শিল্পের বিকাশকে, জনগণের জীবনযাত্রার মান উন্নয়নকে, জনগণের মৌলিক চাহিদা পূরণের বিষয়টিকেও দল মতের ঊর্ধ্বে স্থান দিতে হবে। অর্থনীতিতে রাজনীতির প্রভাব বিষয়টি নিয়ে আমরা একজন রাষ্ট্রবিজ্ঞানীর মুখোমুখি হয়েছি। এখন আমরা কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর শহীদুল হক মুন্সির সঙ্গে। সারা পৃথিবী যেখানে মূলত বাজার অর্থনীতির প্রভাব, সেখানে রাজনৈতিক লিডারশিপের উপরে, চিন্তাধারার উপরে, মনোভাবের উপরে সে দেশের অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে। বর্তমান বিশ্বে, বিশেষত আমরা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কিংবা আমরা জাপান কিংবা আমরা যে কোনো দেশের যদি অর্থনীতির বিষয়ে বিস্তারিত আলোচনা করি কিংবা রাজনীতি যদি আমরা দেখি, তাহলে দেখব রাজনীতির সাথে অর্থনীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমেরিকার ইতিহাস আজকে আমরা বর্তমানে হিস্ট্রিতে দেখতেছি যে আমেরিকা বিল ক্লিন্টন এর পলিসির জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য সেখানের রাজনীতি প্রভাব ফেলেছেন এবং যে কোনো কারণেই হোক না কেন, ক্লিন্টনের ব্যক্তিগত সমস্যার চেয়ে যেহেতু সে জাতিকে অর্থনৈতিক উন্নয়নের দিকে একটা দিক নিদর্শন দিয়েছে, সেখানে এখন কোনো রকম আনএমপ্লয়মেন্ট প্রবলেম নেই এবং দেখা যাচ্ছে যে আমেরিকার পাবলিক বিল ক্লিন্টনের পক্ষে। সিমিলারলি জাপানের অর্থনীতি আমরা দেখতে পাচ্ছি আজকে যে অবস্থা, লিডারশিপ যেখানে প্রপার যখন দিতে পারতেছে না, তখনই পরিবর্তন হচ্ছে লিডারশিপের। সিমিলারলি আমরা যদি দেখতে পারি অন্যান্য দেশের যদি অর্থনীতির উপরে নির্ভর করতেছে সে দেশের রাজনীতি। আমাদের প্রসঙ্গে যদি আমরা এখন কথা বলি বাংলাদেশের প্রসঙ্গে, তাহলে আমরা দেখতে পারবো যে বাংলাদেশের যেটা সবচেয়ে বড় অবকাঠামো, যেটা প্রাইভেটাইজেশনের যে কথা, বাংলাদেশে এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেটাইজেশন নামে মাত্র আছে, কিন্তু প্র্যাকটিক্যালি প্রাইভেটাইজেশন কোনো কিছু করা হয়নি। এখনো সার্বিকভাবে গভর্নমেন্টের কন্ট্রোলে সমস্ত অর্থনীতির মূল কর্মকাণ্ড। এই পরিস্থিতিতে এখানে অর্থনৈতিক উন্নয়নের আশা করা অত্যন্ত কঠিন ব্যাপার। আমরা যদি তাকাই, জিডিপির কথা বলি, গ্রোথের কথা যেটা গভর্নমেন্ট বলতেছে থিওরিটিক্যালি যে 5.2, কিন্তু প্র্যাকটিক্যালি স্পিকিং আমরা যদি দেখি তাহলে সাধারণ মানুষ সেটাও স্বীকার করবে না যে 5%, 5.2% আমাদের অর্থনৈতিক উন্নয়ন। কারণ এখানে যদি একটা ফসল একবার যদি না হয়, কোনো রকম বন্যা কিংবা প্রাকৃতিক দুর্যোগ যদি হয়,